নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে। সকল বড়দেরকে প্রণাম জানাই। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন কামনা করি। শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছায় যে সব কিছু হতেই পারে, এমনকি অসম্ভবও সম্ভব হতে পারে, সেই সব ঘটনা আমরা আমাদের নিজেদের জীবন থেকেও পেয়েছি। আজকের পর্ব আমার এরকম একটি ঘটনা নিয়ে। আজকের বিখ্যাত শিল্পী ডক্টর অনুপ ঘোষালের এমন একটি ঘটনা নিয়ে আমার পর্ব। সঙ্গে থাকুন, শুরু করছি আজকের ঠাকুরের কথা। প্রথমটি অনুপ বাবুর কথায়। সে ঘটনা বহুদিন পূর্বে হয়েছিল। দিল্লিতে যে সময়ের কথা বলছি, তখন আমার মেসোমহাশয় বীরেন ভট্টাচার্য দিল্লি বিনয়নগরে থাকতেন। 1965 সালে কথা। শাস্ত্রীয় সঙ্গীতে ন্যাশনাল স্কলারশিপের পরীক্ষা দিতে দিল্লি গিয়েছিলাম। সময়টা ছিল মহালয়া 3 দিনের পূর্বে। দিল্লিতে তখন খুব ঠান্ডা পড়েছে। পরীক্ষার দিন গলা একদম ধরে গেল, আওয়াজই বেরোচ্ছে না। আগের দিন রাত্রে দিল্লির এক বাঙালি ভদ্রলোক একটু হোমিওপ্যাথি ওষুধ দিয়েছিলেন, কিন্তু উপকার তেমন হলো না। আমি তো সকাল থেকে মনক্ষুণ্ণ হয়ে বসে আছি, কিন্তু মেসোমহাশয় আশা দিয়ে যাচ্ছিলেন। বললেন, পারবি, ঠাকুরের ইচ্ছায় ঠিক পারবি। অফিস যাবার পূর্বে তিনি পূজার আহ্নিকের জল আমাকে খাইয়ে দিলেন। বললেন, সব ঠিক হয়ে যাবে। ন্যাশনাল মিউজিয়ামে পরীক্ষা হলো। আজও মনে আছে সেদিনের কথা। ভয়ে ভয়ে গেলাম। শুদ্ধ কল্যাণ রাগে বিলম্বিত এবং দ্রুত গাইলাম। রাম ঠাকুরের ইচ্ছে কী যে হলো বুঝতে পারলাম না। পারফরমেন্স ভীষণ ভালো হলো, তা নিজেই বুঝলাম। সবাই খুব তারিফ করল, অথচ যাবার সময় গলার কোনো আওয়াজই আমার ছিল না। বাড়িতে এসে মেসোমশাই মাসিকে সব খুলে বললাম। তারা বললেন, ভালোই হবে। ঠাকুরের ইচ্ছায় সব অসম্ভবই সম্ভব হয়। সেদিনের ঘটনা কি হয়েছিল হলক করে বলতে পারি না, কিন্তু ঠাকুরের ইচ্ছাতেই অসম্ভব সেদিন সম্ভব হয়েছিল। তা না হলে বিলম্বিত বিস্তারের পর ঠিক ওই নিখুঁতভাবে টান বাট সরগরম করা বা মীরে সূক্ষ্ম কারুকাজ কণ্ঠ দিয়ে করা ছিল অসম্ভব। আমার বিশ্বাস ঠাকুর নিজে আমাকে দিয়ে সেদিন ওই দুরূহ সাঙ্গীতিক কাজ করিয়ে নিয়েছিলেন। এই পরীক্ষায় আমি সর্বভারতীয় ভিত্তিতে প্রথম স্থান অধিকার করে জাতীয় মেধাবৃত্তির পরীক্ষায় নির্বাচিত হয়েছিলাম। তখন ওই পরীক্ষা পরিচালনা করত মিনিস্ট্রি অফ এডুকেশন। বুদ্ধি দিয়ে বিচার হয় না, কিন্তু ঠাকুরের করুণায় সব কিছুই যে সম্ভব হতে পারে তার প্রমাণ সেদিন আমি পেয়েছিলাম। এরপরে ঘটনাটি জর্জ টেলিগ্রাফ কোম্পানির কর্ণধার হরিপদ দত্তের কথা। হরিপদবাবু মূলত বাণিজ্যিক জগতের মানুষ হলেও খেলার জগতে তাহার যথেষ্ট অবদান আছে। তাহার জ্যেষ্ঠ পুত্র বিশ্বনাথ দত্ত ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের দীর্ঘদিনের সভাপতি ছিলেন। অপর দুই পুত্র প্রণব দত্ত, প্রশান্ত দত্ত ছিলেন ঠাকুরের ভক্ত। একবার হরিপদবাবু তার বাড়িতে উৎসব করার সময় ঠাকুরের কাছে তার স্ত্রী ও ছেলেকে পাঠালেন অনুমতির জন্য। তখন ঠাকুর সম্ভবত রিচি রোড সংলগ্ন আর্লস্ট্রিট অঞ্চলে থাকতেন। এ ঘটনার কথা আমি হরিপদবাবুর পুত্র প্রণব দত্ত ও প্রশান্ত দত্ত উভয়ের কাছেই শুনেছি। হরিপদবাবুর সেবার খুব ইচ্ছে হয়েছিল ধুমধাম করে ঠাকুরের উৎসব করার। সেই মতো তিনি তার স্ত্রীকে নির্দেশ দিয়েছিলেন ঠাকুরের কাছে অনুমতি নিতে। হরিপদবাবু সে সময় সম্ভবত একটু অসুস্থ ছিলেন। হরিবাবুর স্ত্রী ঠাকুরমশাইকে কি সব কিছু বললেন। ঠাকুর অন্তর্যামী, তাকে আর কি বলবেন, তিনি সবই বুঝলেন। ঠাকুরমশাই হরিপদবাবুর স্ত্রীকে বললেন, বেশি ধুম করবেন না, তা হইলে ধূমাচ্ছন্ন হইবে। অর্থাৎ ঠাকুর তার বাণীতে এই বার্তাই দিলেন যে যেটা স্বাভাবিক তাই করবেন, অস্বাভাবিক কিছু করতে চাইবেন না। চতুর্থ মহারাজ একথা বারবার বলতেন, যা স্বাভাবিক
তাই করো, অস্বাভাবিক হইতে যাইও না। বেশ কয়েক বছর আগে আমরা দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম। সে সময় পশ্চিমবঙ্গের মুখ্য সচিব শ্রী নারায়ণ কৃষ্ণমূর্তি এবং তার স্ত্রীও দার্জিলিংয়ে গিয়েছিলেন। যে সময়ের কথা, তখন আমার 2 কন্যা অনুপমা ও দেবযানী খুব অল্প বয়স, তাই পাহাড়ি পথে অচেনা দেশে যাওয়ার সময় চিন্তা হয়েছিল। তবু চীন দেশের সীমানায় পাহাড়ের কোলে অবস্থিত সিকিমের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার প্রবল বাসনা ছাড়া যায় না। তাই গুরুর নাম নিয়ে সকাল 10টায় দার্জিলিং থেকে রওনা দিলাম। গাড়ি চালাচ্ছিল নেপালি ড্রাইভার, তার সঙ্গে জিপের সামনের সিটে আরও 2 জন সাগরেদ। আঁকাবাঁকা পাহাড়ি পথে যতই গাড়ি এগোচ্ছে, ততই বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে মুগ্ধ হচ্ছিলাম। পাহাড়ের গা বেয়ে গাড়ি ছুটছে, যার একদিকে উঁচু নিচু পাহাড়ের মধ্যে পাইন এবং নানা বিচিত্র সবুজ গাছগাছালির গভীর অরণ্য, আর অপর প্রান্তের দৃশ্যমান গভীর খাদ। চলন্ত গাড়ি থেকে সেই দৃশ্য দেখলে সমতলের মানুষদের হৃৎকম্প বেড়ে যায়। পথ একেবারে নির্জন। চলতে চলতে খুব অল্প গাড়ি সেদিন পথে দেখা গিয়েছিল। ঘণ্টা 2.5 চলার পর গাড়ি থামল সিকিমে প্রবেশ করার কিছু পূর্বে একটি পাহাড়ি গঞ্জে, যেখানে 2-4টি গাড়ি ছিল, ছিল 2-1টি রেস্টুরেন্ট। ড্রাইভার বাহাদুর বললে, বাবু, এখানে আপনারা চা নাস্তা করে নিতে পারেন। আমি কোনোদিনই সিকিম যাইনি, তাই এ সমস্ত অঞ্চল ছিল আমার একেবারেই অজানা। তাছাড়া ছিল 2 জন মহিলা এবং সঙ্গে আমার 2টি ছোট্ট মেয়ে। তাই পাহাড়ের এমন একটি নাম না জানা চিন্তিত মনে গাড়ি থেকে সবাই নামলাম। কিন্তু গুরুর কি অসীম কৃপা, ভাবলে অবাক হয়। আমাদের মনে এসব কিছু দ্বিধা দ্বন্দ্ব দূর করলেন তিনি, অর্থাৎ পরম গুরু দয়ানিধি রাম ঠাকুর। দোকানে ঢুকতে দেখলাম একেবারে সম্মুখের দেয়ালে ঠাকুরের সুন্দর একটি বিগ্রহ পরম যত্নে বিরাজমান। সেদিন এহেন অবিশ্বাস্য অভিজ্ঞতায় আমরা সবাই যেমন বিস্মিত হয়েছিলাম, তেমনই আনন্দে চোখে এসেছিল জল। কলকাতা থেকে এত দূরে নির্জন পাহাড়ি অঞ্চলে একটি সাধারণ খাবারের দোকানে এমন একটি অসাধারণ অভিজ্ঞতা সঞ্চয় হবে সেটা ভাবতে পারিনি। আসাম, আগরতলা বা নর্থ বেঙ্গল ঠাকুরের অনেক ভক্ত আছেন, কিন্তু সিকিমের মতো দুর্গম অঞ্চলে যে তারা কেউ থাকতে পারে তেমনটা কেউই ভাবেনি। দ্বিধাগ্রস্ত চিত্তে মনে পেয়েছিলাম অপরিমিত বল ভরসা। ঠাকুর জলে, স্থলে, আকাশে, বাতাসে সর্বত্রই রয়েছেন আমাদের অন্তরে। তার নিষিক্ত অপার করুণা ও সর্বত্র বিস্তৃত। কিন্তু এসব কিছু জেনে বুঝেও যেহেতু আমরা অতি সাধারণ, তাই তার মহিমা অনুভব করতে পারি না। ঠাকুরের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করতে পারি না। সেদিন সিকিমে ওই নাম না জানা খাবারের দোকানে ঠাকুরের বিগ্রহ দর্শনের পর আমরা সবাই নির্ভীক চিত্তে মুক্ত মনের আনন্দে উপরিক্ত গুরু ভাইদের দোকানে চা, মিষ্টি, সিঙ্গারা সবাই তৃপ্তি সহকারে খেলাম। ঠাকুরের ইচ্ছায় সিকিম ভ্রমণ ভালোই হয়েছিল। সিকিম থেকে প্রায় 1200 মিটার দূরে দৃশ্যমান হয়েছিল চীনের সীমান্ত সৈনিক। চারিদিকে উঁচু নিচু পাহাড়ি ঢালে অবস্থিত সুউচ্চ সবুজ পাইন বনবিথির প্রাকৃতিক পরিবেশ, নাম না জানা নানা পাখির কাকলি, আর চারিদিকের শান্ত শীতল সবুজ শ্যামলিমা অতুলনীয়। ওই দিনে হোটেল থেকে সিকিমের ছোট্ট শহরের চারপাশে ঘুরে হোটেলে ফিরে গেলাম। পরের দিন দুপুরে লাঞ্চে গাড়ি করে দার্জিলিং ফিরে আসলাম। সিকিম রাজতন্ত্র থাকাকালীন সময় স্বয়ং রাজার অনুরোধে বিশ্ববরেণ্য সত্যজিৎ রায় সিকিম নেটের তথ্যচিত্র তৈরি করেছিলেন। ওই ছবি অবশ্য আজও বাজারে আসেনি, অর্থাৎ সাধারণ মানুষ ওই ঐতিহাসিক শিল্পকর্মে রস আস্বাদন করতে পারেনি। আজ বহুদিন হয়ে গেল সিকিম আর যেতে পারিনি। ঠাকুরের ইচ্ছা থাকলে হয়তো কোনো সময় যাওয়া হবে, কিন্তু সে যাই হোক, সিকিম ভ্রমণের আনন্দ স্মরণে থাকবে চিরজীবন। জয় রাম, জয় গোবিন্দ।